চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের কর্মবিরতি, আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত। প্রাইমারি স্কুলের শিক্ষকদের একাংশ আন্দোলনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ উৎকণ্ঠায় সারা দেশের মানুষ, দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা। আজ থেকে রাত্রি যাপনের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন। প্রথম দিন ছেড়ে গেছে 3টি জাহাজ, প্রতিদিন যেতে পারবেন 2000 পর্যটক। জাহাজ যাচ্ছে, রাত্রি যাপন করা যাবে, তো সেটা একটা রোমাঞ্চকর বিষয়। এনভায়রনমেন্ট পলিউশন কিভাবে হচ্ছে বা পলিউশনটা রোধ করতে আমরা কি করতে পারি সেই সব নিয়ে স্টাডি করার জন্য আমাদের টিচার সহ আমরা একটা গ্রুপ যাচ্ছি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। 4 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষকদের কর্মসূচির প্রেক্ষিতে গতরাতে বিভিন্ন স্কুলের আজকের পরীক্ষা স্থগিতদের নোটিশ দেওয়া হয়। সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা, বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি সহ 4 দফা দাবিতে এর আগে রোববার অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ঘোষণা দেন সোমবার পূর্ণ দিবস কর্মবিরতি পালনের। এদিকে চলমান বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচিতে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, দাবি আদায় হলে স্থগিত পরীক্ষা সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হবে। প্রস্তুতি নিয়েই আসছিলাম, পরে স্কুলে এসে দেখি এরকম গন্ডগোল চলতেছে, তো জানতে পারলাম ছাত্রদের দাবি আছে কিছু। এই পরীক্ষাগুলো কবে কোন দিন হবে এখনো পর্যন্ত ওনারা বলতেছেন না। তাদের প্রমোশন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড থেকে বঞ্চিত এবং নবম গ্রেড সৃষ্টির জন্য এরা আন্দোলন করে আসতেছে। তাদের দাবি দেওয়া সরকারে কর্ণপাত করতেছে না, বিধায়ী তারা আজকে 3 দিনের কর্মবিরতি দিয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, আজকের বার্ষিক পরীক্ষা তো স্থগিত করা হয়েছে, এই বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক তারা সবাই কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন? দেখুন সুহার, সারা দেশের মতো সিলেটের যে সরকারি যে বিদ্যালয়গুলো, মাধ্যমিক বিদ্যালয়গুলো, সেই বিদ্যালয়গুলোর চিত্র আসলে আমরা ঠিক একই দেখেছি। অর্থাৎ সকাল থেকেই যে বার্ষিক পরীক্ষা ছিল সেটা স্থগিত, অর্থাৎ নেওয়া হয়নি। তার মূল কারণ যারা সহকারী শিক্ষক আছেন তারা কর্মবিরতি পালন করছেন এবং তাদের যে মূল দাবি সেটি হচ্ছে সহকারী শিক্ষক পদকে বিসিএস অর্থাৎ সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যে গেজেট সেটি যাতে প্রকাশ করা হয়। পাশাপাশি বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন পদে নিয়োগ, পদোন্নতি এবং পদায়ন দ্রুত কার্যকর করা সহ আসলে 4 দফা দাবিতেই তাদের এই আজকের এই যে কর্মসূচি বা তাদের কর্মবিরতি সেটি পালন করছেন। এবং এতে করে আমরা এই মুহূর্তে যে স্কুলে আছি, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সেখানে শিক্ষকরা তারা যে শিক্ষক মিলনায়তন সেখানে অবস্থান করছেন। ফলে যেই 20 তারিখ অর্থাৎ 20 নভেম্বর থেকে যে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল, যেটি 7 ডিসেম্বর শেষ হওয়ার কথা, সেটি কিন্তু আজকে হচ্ছে না। অর্থাৎ গত কয়েকদিন ধরেই তারা নানা আন্দোলন করছিলেন, তবে আজকে থেকে তারা চূড়ান্ত আন্দোলনে গেছেন। আমরা একটু জানার চেষ্টা করব, এই যে পরীক্ষাটা আসলে আজকে স্থগিত করা হলো বা আপনারা নিচ্ছেন না, সেক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে আপনাদের কি উদ্যোগ থাকবে? স্যার বসেই বলেন। চলমান আন্দোলনে আমি একাত্মতা ঘোষণা করে আপনার প্রশ্নের জবাবে এইটুকু বলবো যে চলমান আন্দোলনে পরীক্ষা স্থগিত হয়ে গেছে। এই স্থগিত হওয়া পরীক্ষা শিক্ষার্থীদের ক্ষতি হবে, কিন্তু সেই ক্ষতিটা আমাদেরকে পুষিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। তো আমি এইটুকু বলবো যে আসছে দিনগুলোতে সরকার যদি আমাদের দাবি মেনে নেন তাহলে আমাদের কর্মসূচি প্রত্যাহার হবে। প্রত্যাহার হওয়ার পরে এই যে দিনগুলো কর্মঘণ্টাগুলো আমরা কাজ করলাম না, সেগুলো সংরক্ষিত ছুটি অথবা শুক্র শনি মূল ছুটি সমন্বয় করে অথবা শীতকালীন। আমরা যেটি আসলে শুনছিলাম যে তারা যে ক্ষতি, সেই ক্ষতি পুষিয়ে যা যা করা দরকার শিক্ষকরা তাই করবেন, তবে তাদের প্রধান দাবি, তাদের যে দাবিগুলো সেগুলো যাতে দ্রুত সরকার মেনে নেয়। সোহার। নাবিল, আপনাকে ধন্যবাদ।
এদিকে 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। কোথাও কোথাও শিক্ষার্থীরা উপস্থিত হলেও ক্লাস নেওয়া থেকে বিরত থাকেন শিক্ষকরা। আবার অনেক স্কুলে যথারীতি পাঠদান দিতে দেখা যায় শিক্ষকদের। বিভিন্ন স্কুলে আজ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের কর্মবিরতির কারণে তা স্থগিত করা হয়। রাজবাড়ীতে একটি স্কুলে অভিভাবকদের তোপের মুখে 1.5 ঘন্টা পর পরীক্ষা নিয়েছেন শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। 3 দফা দাবির মধ্যে রয়েছে বেতন স্কেল 11তম গ্রেডে উন্নীতকরণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়ার দাবি। পরীক্ষা হবে, ওই জন্য আমরা আসছি। আমরা অনেক কষ্ট করে পরীক্ষার প্রিপারেশন নিয়ে আসছি, কিন্তু এখন পরীক্ষা হচ্ছে না। আজকে পরীক্ষা ছিল, ইংলিশ পরীক্ষা ওদের ক্লাস 3, ওরা পরীক্ষা দিতে আসছে, প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারতেছে না। আসলে অনেক দিন হয়ে গেল, তো এর মধ্যে আমাদের দাবি দেওয়াগুলো বাস্তবায়ন হয়নি, কোনোভাবেই আমরা পজিটিভ কোনো কিছু পাচ্ছি না। গত 28 তারিখ থেকে সহকারী শিক্ষকবৃন্দ তাদের 3 দফা দাবি নিয়ে আন্দোলন করছে। তো আমরা প্রধান শিক্ষকগণ আমরা চাই তারা 11তম গ্রেড পাক। এবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনের খবরাখবর জানাতে লক্ষ্মীপুর যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী আনিস কবির। আনিস, শিক্ষকরা তো কর্মবিরতি পালন করছেন, প্রাথমিক বিদ্যালয়গুলোর সার্বিক চিত্র জানাবেন, কি দেখছেন সেখানে কি হচ্ছে এই মুহূর্তে? সোহার, আসলে আপনি জানেন যে শিক্ষকদের যে কর্মবিরতি চলছে সরকারি মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় যারা রয়েছেন তারা কিন্তু আসলে তারা কর্মবিরতি পালন করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু তারা বসে আছেন এবং তারা তাদের নির্দিষ্ট যে টাইম স্কুল চলাকালীন অবস্থা তারা সেই দাবি মেনে তার কার্যক্রম শুরু করছেন। তবে স্কুল এখন পর্যন্ত কাউকে ছাত্রছাত্রী সকাল থেকে এসে তারা কিন্তু ফিরে গেছেন যে তাদের যে বার্ষিক পরীক্ষা ছিল সেটি কিন্তু তারা এসে কিন্তু তারা ঘুরে চলে গেছেন। যার একটিমাত্র কারণ হচ্ছে তাদের যে দাবি রয়েছে সেই দাবি না মানা না হওয়া পর্যন্ত তারা কিন্তু সেখানে পরীক্ষা নেবেন এবং ক্লাসে যাবেন না বলে তারা জানিয়েছেন। এবং এই বিষয়ে কিন্তু অভিভাবকরা একটু ক্ষুব্ধ রয়েছেন যে তারা বলছেন যে হঠাৎ করে এই দাবিটি মেনে নেওয়ার কারণে কিন্তু আসলে ছাত্রছাত্রীর যে বিভিন্ন যে প্রতিক্রিয়া রয়েছে সেই প্রতিক্রিয়া তারা কিন্তু মেনে নিতে পারছে না, কারণ তাদের একটি প্রস্তুতি রয়েছে, প্রস্তুতির কারণে তারা কিন্তু এই বিষয়টা দেখতে পারেন। আমরা যদি একজন এখানে শিক্ষক যারা রয়েছেন তাদের যে দাবি দেওয়া কী নিয়ে তারা দাবি দেওয়া নিচ্ছেন এবং কী যেন তারা এখানে আজকে যে তাদের কী দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনাদের কিসের দাবি নিয়ে আমরা আজকে এখানে বসে আছে? আজকে আমরা আসলে আমাদের মোট 4 দফা, আমাদের এন্ট্রি, নবম গ্রেড এবং অন্যান্য আরও 3টি দফা রয়েছে। এই 4টি দফায় আমরা কর্মবিরতি পালন করছি। আর আসলে আমরা গত স্বাধীনতার পর থেকেই আমরা বিভিন্ন বঞ্চনা এবং বিভিন্ন শোষণের শিকার হচ্ছি এক কথায়, এবং আমরা আমাদের আসলে ন্যায্য পাওনাটা কখনো পাচ্ছি না, কোনো প্রমোশন হয় না, আমাদের যথাযথভাবে আমাদের বকেয়াগুলো পরিশোধ করা হয় না, টাইম স্কেল সিলেকশন গ্রেড অনেকে আসলে কিন্তু ওনার যে দাবিগুলো রয়েছেন তারা বলছেন যে তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো মেনে নেওয়া হলে কিন্তু তারা ক্লাসে ফিরে যাবেন। তবে তারা কিন্তু তাদের শিডিউল অনুযায়ী সকাল 9টা থেকে তারা 4টা পর্যন্ত তারা কর্মসূচি পালন করবেন বলে তারা জানিয়েছেন এবং তাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হলে তারা কিন্তু তাদের কার্যক্রম শেষ কর্মস্থলে ফিরে যাবেন বলে তারা জানিয়েছেন। সোহার, আনিস, আপনাকে অনেক ধন্যবাদ। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। এতে উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মী সহ সারা দেশের মানুষ। প্রার্থনা, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে চলছে রোগমুক্তি ও সুস্থতা কামনা। আওয়ামী লীগ সরকারের আমলে শত বাধার মুখেও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত কারামুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে রাজপথে সরব ছিলেন বিএনপি নেতাকর্মীরা। সাতক্ষীরায় মিছিল সমাবেশের মধ্য দিয়ে চলে তার মুক্তির আন্দোলন। 24-এর ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর বেগম খালেদা জিয়ার মুক্তিতে স্বস্তি ফেরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এতে উদ্বেগ উৎকণ্ঠায় তৃণমূলের নেতাকর্মীরা। সুস্থতা কামনায় প্রার্থনা করছেন সবাই। স্বৈরশাসক যে সরকার ছিলেন তিনি তার উপরে যে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করে গেছেন তারই একটি মূল কারণই হচ্ছে এটা। তার একটি মূল কারণই হচ্ছে এজন্য শেখ হাসিনাকে সম্পূর্ণ দায়ী করতে হবে। তাকে চিকিৎসা দেওয়া হতো না। কারাগারে যদি কোনো ডাক্তার চিকিৎসার জন্য যেতেন সেই ডাক্তারকে এই ফ্যাসিস্ট সরকার হেনস্থা করত। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, ঠাঁস দিলে তিনি যদি অতি দ্রুত সুস্থ করে দেন।
শুধু দলের নেতাকর্মীরাই নয়, গণতন্ত্র ও দেশের স্বার্থে আপোষহীন নেত্রী হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে সব শ্রেণী পেশার মানুষের মাঝেই। ভালোই যাক, সুস্থই যাক, দোয়া করছি আমরা ওর জন্য। প্রত্যেকেই একটাই দোয়া করছেন যে উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং অচিরেই রাজনীতির মাঠে ফিরে আসুক। দেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ বলছেন ভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তাদেরও প্রার্থনা দ্রুত আরোগ্য লাভ করবেন বিএনপি চেয়ারপারসন। তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশের সুশাসন আয়ন করা, সামাজিক উন্নয়ন, এক্ষেত্রেও তার দলের লোকজনও কিন্তু তিনি ছাড় দেননি। তার আশু রোগ মুক্তি আমরা কামনা করি। যে প্রেক্ষাপটের মধ্যে আছে আমরা এই প্রেক্ষাপট থেকে উত্তরণ হতে গেলে খালেদা জিয়ার মতো একজন দক্ষ রাজনীতিবিদের প্রয়োজন। কারণ আজকে যাদের কাছে জাতি আশা করেছিল তারা কেউ আজ বেঁচে নেই, বেঁচে আছে বেগম খালেদা জিয়া। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। মেহেরপুর 2 আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে তৃণমূলের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মিছিল, মিটিং, মানববন্ধন করছে গাংনী উপজেলা ও পৌর বিএনপি। অন্যদিকে দ্বন্দ্ব বিভেদ ভুলে নেতাকর্মীদের নিয়ে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছে বলে জানান বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন। এই মিছিল মেহেরপুর 2 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত জাভেদ মাসুদ মিল্টন সমর্থকদের প্রার্থী পরিবর্তনের দাবিতে চলছে মশাল মিছিল। এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। এরপর থেকেই স্থানীয় বিএনপির মধ্যে দেখা দিয়েছে সংঘাত। আমজাদ হোসেন সমর্থকদের সাথে সংঘাতেও জড়াচ্ছেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থকরাও। পুনর্বিবেচনা করে জাভেদ মাসুদ মিল্টনকে প্রার্থী ঘোষণার দাবি তাদের। আমাদের দাবি সঠিক নেতাকে, জনগণের পাশে থাকা মানুষকে, জনগণের সুখে দুঃখে 17 বছর যিনি ছিল, তাকেই আপনারা কেন্দ্রে থেকে মূল্যায়ন করবেন। যিনি দীর্ঘদিন ধরে, দীর্ঘ 17 বছর ধরে জনগণের সাথে আছে, জনগণের সেবা করে যাচ্ছে, ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে আমাদের গাংনীর জনতা, তাকেই চাই। গরিব দুঃখী দুঃখী মানুষের পাশে সে নিজের থেকে কষ্ট করে টাকা খরচ করে সবার বিপদ আপদের পাশে দাঁড়ায়। আমার হাজবেন্ডকে 2024 সালে অ্যারেস্ট করেছিল, তো সেই সময় আমার পাশে মিল্টন সাহেব ছিল। অন্যদিকে মনোনয়ন ঘোষণার পর থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে গণমিছিল, সভা সমাবেশের আয়োজন করেছেন আমজাদ হোসেন। তবে দলীয় প্রতিপক্ষের মশাল মিছিল ও অন্যান্য কর্মসূচিতে অস্বস্তি বাড়ছে প্রাথমিক মনোনয়ন পাওয়া এই নেতার। বলছেন দলের সিদ্ধান্তেই নেমেছেন মাঠে। 47 বছর ধরে যারা বিএনপি করছে আমজাদ সাহেব এবং প্রত্যেকটি গ্রামের অলি গলি রাজপথ প্রদক্ষিণ করেছে। জনাব আমজাদ সাহেবকে নির্বাচিত করে ধানের শীষকে বিজয়ী করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে একটি মূল্যবান সিট উপহার দেব। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ মেনেই হলো আমাদের সবাইকে চলতে হবে। না চললে বিএনপি করার মতো কোনো পরিবেশ অবস্থা আমাদের যেই হোক না কেন তাদের থাকবে না। হাইকমান্ড কি করবে সেটা হাইকমান্ডের বিষয়। মনোনয়ন বঞ্চিত জাভেদ মাসুদ মিল্টন সমর্থকদের দাবি, বিগত 17 বছরের দুঃসময়ে সাবেক এমপিকে না পেলেও কাছে পেয়েছেন জেলা বিএনপির সভাপতিকে। তারা বলছেন যোগ্য প্রার্থী মনোনয়ন না পেলে হারাতে হতে পারে মেহেরপুর 2 আসন। মনোনয়ন বঞ্চিত জাভেদ মিল্টন বলছেন দলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন তিনি। নির্ভীক এই রাজনীতিবিদকে কেন্দ্র যতদিন না মূল্যায়ন করবে, এই গাংনীর রাজনীতির ধানের শীষের প্রতীক এখানে ঝুঁকি পড়বে এবং সিটও হারাতে পারে। সুষ্ঠু জরিপ টিম পাঠাক, নিরপেক্ষ জরিপ টিম পাঠাক। মিল্টন, জাভেদ মাসুদ মিল্টনের জনপ্রিয়তার ধারের কাছেও কেউ নাই। জনআকাঙ্ক্ষা এটা তো জনগণ স্বতঃস্ফূর্তভাবে বাড়ায় এসছে। তাদের প্রত্যাশিত যে মনোনয়ন তারা মনে করছে যে তাদের হয়নি, তার জন্য তারা কেন্দ্রের কাছে পুনর্বিবেচনার জন্য দাবি করছে। এটাই জনগণের মধ্যে চলে গেছে, এখন নেতাকর্মীদের মধ্যে চলে গেছে, দলের সাধারণ মানুষের মধ্যে চলে গেছে। মাত্র 2টি সংসদীয় আসন নিয়ে দেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুর। গাংনী উপজেলায় মোট ভোটার 2,67,390 জন। শরীফ ফারুকি, যমুনা নিউজ। খুলনায় আদালত ভবনের সামনে দুজনকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনায়
20 ঘন্টা পেরিয়ে গেলেও কেউকে আটক করতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রোববার দুপুর 12:15টার দিকে খুলনা মহানগর দায়রা জজ ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে হাসিব হালাদার ও মোহাম্মদ ফজলে রাব্বি রাজন নামের দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন তারা। এদিকে গতকাল রাত 9টার দিকে লবণচড়া থানার জিন্নাপাড়ায় তাহের দর্জির মোড় এলাকায় কাজী সম্রাট নামের এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় কোনো মামলা হয়নি, গ্রেফতারও হয়নি কেউ। খুলনায় একের পর এক হত্যার চেষ্টার ঘটনায় নগরবাসীর মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গাজীপুরে কোনাবাড়ি আমবাগ এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লেগে পড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। স্থানীয়রা জানায় সকাল 5:30টার সময় মহানগরী কোনাবাড়ি আমবাগ পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার ঝুট গোডাউনে আগুন লাগিয়ে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভাঙন ঠেকাতে সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেছেন জামালপুরের মুন্নিয়াচরের বাসিন্দারা। কেউ এগিয়ে না আসে নিজেরাই মাঠে নেমেছেন। অর্থ তুলে নদীর পার রক্ষায় জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় তরুণরা। শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টা। পানি উন্নয়ন বোর্ড বলছে শুধু ওই চরই নয়, আশপাশের কয়েক গ্রামে ভাঙন রোধে প্রকল্পের জন্য সমীক্ষা চলছে। বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করছেন চরমুন্নিয়ার যুবকরা। উদ্দেশ্য ভাঙন ঠেকাতে নদীতে বাঁধ দেয়া। যমুনা নদীর ভাঙন থেকে ভিটেমাটি রক্ষায় বারবার ধর্ণা দিয়েছেন প্রশাসনে। কাজ না হওয়ায় চরের মানুষ নিজেরাই উদ্যোগী। আমরা পানি উন্নয়ন বোর্ডে গেছি, উপজেলা গিয়েছি, তারপরে আমাদের ডাকে কেউ সাড়া দেয় নাই। তখন আমরা এলাকার যুব সমাজের কিছু পোলাপান এবং এলাকার এলাইট পার্সন যারা আছে ওনাদের নিয়ে আমরা বৈঠক করি। নিজ উদ্যোগে আমরা নিজের অর্থায়নে আমরা নদীকে শাসন করার জন্য কিছু বস্তা কেনার জন্য আমরা উদ্যোগ নিছি। আর বাড়ি ভাঙার সহ্য হয় না, এই হিসাবে আমি খাইতে পারি না, তাও 2000 টাকা আমি দিছি। কেউ কেউ আরও বেশি দিতেছে, অন্তত 200-250 ঘর। ইসলামপুর উপজেলার এই চরে পৌঁছাতে ভূখণ্ড থেকে অন্তত 30 মিনিট সময় লাগে নৌকায়। অন্যান্য বছর ভাঙন দেখা না গেলেও গত 2 মাসে চরের অন্তত 3 কিলোমিটার গ্রাস করেছে নদী। বিলীন 2 শতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি। ঝুঁকির মুখে অনেক স্থাপনা। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা। এমন পর্যায়ে ভাঙতেছে দাদা, বাড়ি ঘরটা নেওয়ার কোনো জায়গা নাই। আমরা রাতের চিন্তা ঘুমাইতে পারি না, সারা রাত ঘুম জায়গা থাকি যে কখন নদী ভাঙে। প্রতি বছরই কম বেশি ভাঙে, তবে এবার 3 মাস হলো খুব বেশি আকারে ভাঙতেছে। পানি উন্নয়ন বোর্ডে গিয়েছিলাম, সেখানে তারা বলেছে যে আসলে নদী তো নদী, চর তো চরই, চরের মানুষের আবার হিসাব কি, চরের কোনো হিসাব পাতি আমাদের নাই। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান মুন্নিয়া সহ আশেপাশের কয়েক গ্রামের ভাঙন ঠেকাতে নেওয়া হবে উদ্যোগ। তার আগে চলছে সমীক্ষা। এই চরগুলো প্রতি বছরে কম বেশি ভাঙনের শিকার হয় নদীর স্বাভাবিক নিয়মে, এবং অনেক নতুন চর জেগে ওঠে। এবং এই জনবহুল চরগুলা এই ভাঙন রোধে বা এগুলো স্টেবিলাইজেশনের জন্যে করণীয় নির্ধারণে আমরা একটা সমীক্ষা প্রকল্প করার সিদ্ধান্ত নিয়েছি, এবং আমি খুব দ্রুতই এই সমীক্ষা প্রকল্পের প্রস্তাবনাটি প্রেরণ করব। যমুনার বুকে জেগে ওঠা এই চরে অন্তত 50,000 মানুষের বসবাস। ভাঙন ঠেকাতে সরকারি সহায়তার দাবি নদী তীরবর্তী বাসিন্দাদের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কক্সবাজার থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে 3টি জাহাজ। প্রথম দিনে 1106 জন পর্যটক নিয়ে যাত্রা শুরু হয়েছে। সকাল 7:15 কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআরডব্লিউটিএ ঘাট থেকে ধাপে ধাপে জাহাজগুলো রওনা করে। জেলা প্রশাসন জানিয়েছে দৈনিক 2000-এর বেশি পর্যটক এই প্রবাল দ্বীপটিতে যেতে পারবেন। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটক ভ্রমণ করতে পারবেন সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় গত অক্টোবরে 12টি নির্দেশনা জারি করেছে সরকার। সেগুলো কঠোরভাবে বাস্তবায়নের তাগিদ দিয়েছে জেলা প্রশাসন। দ্বীপের পরিবেশ রক্ষায় রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে অনুষ্ঠান, বারবিকিউ পার্টি, কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও ক্রয় বিক্রয় এবং সামগ্রিক কাছিম
পাখি, প্রবাল, রাজকাকড়া ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি পুরোপুরি নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেল, সি বাইক সহ মোটরযান চলাচল বন্ধ এবং নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহারও নিরুৎসাহিত করা হয়েছে। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ট্যুরিজম বোর্ড, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দর্শক, এখানেই শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।